যে আজকে মঙ্গলবারে তো বন্ধ থাকবে, তাহলে পরের যে মঙ্গলবার থাকবে সেই মঙ্গলবারে তোমাদের একটা সেটআপ টেস্ট পরীক্ষা হবে। সেটআপ টেস্ট মিনস হচ্ছে সেখানে তোমাদেরকে আমরা যেগুলো করাচ্ছি এরকম তোমাদেরকে একটা জিনিস আমরা করতে দিব। ধরো কাউকে দিলাম যে একটা ন্যান গেটের লেআউট ডিজাইন করো, বা A+BC এটা ন্যান গেট এটার লেআউট ডিজাইন করো, সিমস সার্কিট বানাও, অথবা একটা হতে পারে যে একটা 4 বিট প্যারালাল অ্যাডার সার্কিট বানাও এরকম, বা কাউকে একটা ভেরিলগ কোড দিয়ে করতে বললাম, এরকম কোন একটা ডিজাইন তোমাদেরকে করতে দিব। এটা তো নেক্সট মঙ্গলবারে হবে, এটা তো গত সপ্তাহে বলে দেওয়ার কথা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার মনে পড়ে। তাহলে এর আগে তো আর কোনো ক্লাস নাই, তার আগের ক্লাস তো আজকেই। তো এই জন্য আমি আসলে লিঙ্কটা পাঠাইনি। তোমরা যদি মনে করো তোমাদের সাথে ক্লাস নেওয়ার দরকার আছে, কিছু বলা দরকার, তোমাদের অনেক কোশ্চেন আছে আমার কাছে, তাহলে আমি ক্লাস নিবো আর কি। আদারওয়াইজ তাহলে তো আজকে মানে নতুন করে কিছু তো আর করাবো না। ঠিক আছে, তোমরা ক্লাস করতে করতে চিন্তা করো, ক্লাস শেষে আমাকে জানাও যে আমরা আজকে ক্লাস করছি কিনা। আমরা মোটামুটি সিলেবাসের শেষের দিকে আছি, খুব বেশি নাই, আর দুটো জিনিস পড়ানো বাকি আছে। আমার হয়তো আর দুটো ক্লাস লাগবে, মানে আজকের পরে আর হয়তো একটা ক্লাস হলেও হয়ে যেতে পারে। আর একটা বিষয় যে পরশুদিন, হ্যাঁ বৃহস্পতিবারে তাহলে আমাদের একটা কুইজ হওয়ার কথা, তাহলে শুধু এনমস এর অংশটুকুর উপরে একটা কুইজ হবে সিমসের আগ পর্যন্ত। আর একটা কুইজ আমরা নিব যেটুকু পড়া বাকি আছে আজকে এবং বৃহস্পতিবারের ক্লাসে পড়া হয়ে গেলে তারপরে আমরা, আচ্ছা বৃহস্পতিবারে তো পরীক্ষাই হচ্ছে, তাহলে নেক্সট মঙ্গলবারে আবার যখন ক্লাস হবে সেই ক্লাসে পড়ানোর পরে আমি বলে দেবো আর একটা কুইজ কবে কখন হবে। তবে লাস্ট যে উইকটা আছে আর কি একদম সপ্তাহের, মানে 14তম উইক, এই উইকটা ধরে নিবা যে ওই উইকে তোমাদের ভাইবা হবে। ফাইনাল এক্সামের যে 20 মার্কসের ভাইবা হয় সেই ভাইবা তাহলে লাস্ট উইকে আমরা নিয়ে নিব। লাস্ট উইকে ক্লাস টাইমে আমরা নিব, অন্য সময় না। আমরা আশা করি যে এর আগে আমরা শেষ করে ফেলতে পারবো বাকিটুকু, তাহলে সেভাবে যেন আমাদের প্রিপারেশন থাকে। আর তার আগের ক্লাসে না হয় ভাইবা টাইবা নিয়ে আলোচনা করা যাবে, কতটুকু সিলেবাস থাকবে, সিলেবাস কমানো যায় বাড়ানো যায় ইত্যাদি কথাবার্তা হয়তো আমরা আলোচনা করতে পারি। তাহলে আজকে আমরা যে জিনিসটা পড়তে চাচ্ছি সেটার নাম হচ্ছে বাফার সার্কিট। এটা ওই আমাদের বইয়ের 2.16 এ আছে, এটার নাম হচ্ছে বাফার সার্কিট। বাফার সার্কিট আমরা অনেকগুলো লজিক গেটের নাম আমরা জানি, নট গেট জানি, অ্যান্ড গেট জানি, অর গেট জানি, এক্সঅর এক্সনর ইত্যাদি আমরা জানি। তো এর মধ্যে একটা গেটের নাম আমরা হয়তো জানতে পারি, আবার অনেকে নাও জানতে পারি, সেটার নাম হচ্ছে বাফার গেট। সেটার নাম হচ্ছে বাফার গেট। তো বাফার গেটটা দেখতে এরকম অনেকটা নট গেটের মতো। নট গেটের মাথায় যেমন একটা নট থাকে, একটা গোল থাকে, বাফার গেটের মধ্যে এটা নাই। তো এটা দিয়ে এটা ইন্ডিকেট করে যে নট গেটের মধ্যে আমরা যা দিই, 0 দিলে 1 হয়ে যায়, 1 দিলে 0 বিট হয়ে যায়, যা দিই সেটা উল্টে যায়। আর বাফার গেটের মধ্যে আসলে 0 দিলে 0ই পাওয়া যায়, 1 দিলে 1ই পাওয়া যায়। তো এই ধরনের গেটকে বলা হয় বাফার গেট। তো এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি 0 দিলে 0ই পাচ্ছি, 1 দিলে 1ই পাচ্ছি, এরকম একটা গেটের আমার দরকারটা কি? তো হ্যাঁ, এটা খুবই লজিক্যাল কোশ্চেন যে কেন আমরা ওই একই গেট দিয়ে যা ইনপুট দিচ্ছি তাই আউটপুট পাবো, তাহলে এই ধরনের গেটের আমাদের দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, দরকার আছে। যখন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর কথা যদি আমরা স্মরণ করি, সেখানে আমরা দেখতাম যখন আমরা কাউন্টার বানাইতে যেতাম অনেকগুলো ফ্লিপ ফ্লপ আমাদের দরকার হতো। যখন আমরা রেজিস্টার বানাইতে যেতাম এরকম অনেকগুলো ফ্লিপ ফ্লপের দরকার হতো। এবং আমরা জানি যে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা কাউন্টার বানাই বা যে কোনো মেমোরি এলিমেন্ট বানাই, যেটাই করি না কেন, ইনপুটকে ইনপুট আউটপুটকে চেঞ্জ করার জন্য, ডাটা স্টোর করার জন্য হোক, স্টেট চেঞ্জ করার জন্য হোক, আমাদের একটা ক্লক পালস দরকার হয়। একটা ক্লক পালস দরকার হয় সবসময়। ক্লক পালসটা না দিলে এগুলোর আউটপুট রেসপন্স গুলো কখনো চেঞ্জ হয় না ইনপুটের সাথে। তাহলে আমার একটা ক্লক পালস দরকার হবে প্রত্যেকটার জন্য। তাহলে আমরা যখন
আমরা এটাও জানি যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ থেকে দিয়ে একটা বিটকে স্টোর করা যায়। তাহলে আমরা যখন অনেক বড় একটা মেমোরি এলিমেন্ট যদি আমরা বানাইতে চাই, তাহলে হাজার হাজার, কোনো কোনো ক্ষেত্রে মিলিয়ন মিলিয়ন ফ্লিপ ফ্লপ আমাদের দরকার হইতে পারে। তো এগুলোকে ডাটা স্টোর করার জন্য বা ডাটা রিড করার জন্য দুটো ক্ষেত্রেই আমাদের একটা ক্লক পালসের দরকার হবে। তো এই হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফ্লিপ ফ্লপকে যদি আমি জাস্ট একটা ক্লক পালস দিয়ে রাখি, যে ক্লক পালস আমরা জানি যে দুই ধরনের ক্লক পালস আছে, একটা পজিটিভ ক্লক পালস, একটা নেগেটিভ ক্লক পালস। পজিটিভ ক্লক পালসটা 0 ভোল্ট থেকে 5 ভোল্ট হয়ে আবার 0 হয়ে যায়, এই ধরনের পালসকে আমরা বলি পজিটিভ। আর পজিটিভ 1 থেকে 0 হয়ে আবার 1 হয়ে যায়, এই ধরনের পালসকে বলি আমরা নেগেটিভ পালস। তো ডিফারেন্সটা কি বা প্রপার্টি যদি চিন্তা করি, তাহলে তাদের হচ্ছে 0 ভোল্ট এবং লজিক্যাল 1 বা 5 ভোল্ট হয়ে যায়। তার মানে এর যে ক্লক পালসটা, সে ক্লক পালস হচ্ছে একটা 5 ভোল্টের সাপ্লাই হিসেবে চিন্তা করতে পারো। তো একটা 5 ভোল্ট ডিসি যদি মাল্টিপল নাম্বার অফ, সেটা 1000 বা মিলিয়নের ঘরে চলে যায়, এতগুলো জিনিসের মধ্যে আমরা কানেক্ট করে থাকি, তাহলে অনেক দূরে যে থাকবে। বা তুমি যদি একটা নর্মাল চিন্তা করো, যে একটা ধরো ব্যাটারি তুমি নিলাম, তোমার কাছে একটা ব্যাটারি আছে, যে ব্যাটারি মনে করো 5 ভোল্ট 6 ভোল্ট বা 1.5 ভোল্টের একটা ব্যাটারি। তুমি সরাসরি যদি এক্ষেত্রে মাল্টিমিটার দিয়ে এর ভোল্টেজ মেজার করো, হয়তো 1.5 ভোল্ট পাবা। কিন্তু এখান থেকে একটা তার দিয়ে, মনে করো 10 ফিট একটা তার দিলাম, সেই 10 ফিট তারের মাথায় গিয়ে যদি তুমি আবার ভোল্টেজ মেজার করো, তাহলে কিন্তু 1.5 ভোল্ট তুমি পাবা না, ভোল্টেজটা একটু ড্রপ হয়ে যাবে। তো আস্তে আস্তে তুমি যদি তার আরো বড় করো, এই ভোল্টেজ আরো কমে যাবে, এটা 1.3 1.2, এক সময় গিয়ে হয়তো 0.5, এক সময় গিয়ে 0.3 ভোল্ট পেতে পারো, যেটা ক্লোজ টু 0 ভোল্টের কাছাকাছি তুমি একটা ভোল্টেজ পাবা। তার মানে যখন নাম্বার অফ এলিমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে এবং যত দূরে চলে যাবে, তাহলে এই ভোল্টেজের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে, যখন তুমি মিলিয়ন মিলিয়ন বা থাউজেন্ডস অফ ফ্লিপ ফ্লপ তুমি ইউজ করবা, তখন এই ক্লক পালসটা প্রপারলি এই ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কাজ করবে না। প্রপারলি যদি কাজ না করে, তাহলে এর ইনপুট আউটপুটেও সমস্যা হবে, ইনপুট আউটপুট ঠিকভাবে আসবে না, চেঞ্জ হবে না। তার মানে এর রেসপন্স আমরা ঠিকভাবে পাবো না। তাহলে সেই রেসপন্সকে ঠিক রাখার জন্য আমরা কি করতে পারি, একটা স্টেবল ভোল্টেজ সাপ্লাই আমার লাগবে। আমরা বিভিন্ন সময় ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করি, যেন আমাদের ইনপুট সিগন্যাল ড্রপ করে গেলে অথবা ইনপুট সিগন্যাল যদি বেড়ে যায়, তাতেও যেন আমার লোডে কোনো ইম্প্যাক্ট না পারে, সে লোড এই ভোল্টেজটাকে ব্যালেন্স করে। তো এই ক্ষেত্রেও ডিজিটাল সার্কিটে আমরা যদি এই ক্লক পালসটাকে ব্যালেন্স করে রাখতে চাই, যে অনেকগুলো ইনপুটে দিলেও যেন এটা ড্রপ করে না যায়, অথবা ইনপুট সিগন্যালে যদি কোনো চেঞ্জ আসে তাতেও যেন এটা ড্রপ করে না যায়, সেজন্য আমরা এরকম একটা বাফার গেট ইউজ করতে পারি। আমরা বাফার গেটের আমরা জানি যে এর আউটপুটটা কোথায় থেকে আসে। এর আউটপুট হচ্ছে, এর আউটপুটে একটা ক্যাপাসিটর আছে, সেই ক্যাপাসিটর চার্জ হয়ে সেটা 5 ভোল্ট হয়, ডিসচার্জ হলে 0 হয়ে যায়, আবার চার্জ হলে 5 হয়, ডিসচার্জ হলে 0 হয়। তাহলে এখান থেকেই আসলে পালসের তৈরি হয়। তো এই পালসকে যদি আমরা স্টেবল রাখতে চাই, তাহলে একটা ক্যাপাসিটর ইউজ করা যেতে পারে। ভোল্টেজ স্টেবিলাইজেশনের জন্য, স্টেবল করার জন্য আমরা ক্যাপাসিটর ইউজ করতে পারি। তো ডিজিটাল সার্কিটে এই গেটকে বা এই বাফার গেটকে ইউজ করা হয় আসলে ভোল্টেজকে স্টেবল করার জন্য, ভোল্টেজকে স্টেবল করে রাখার জন্য, যাতে আমাদের মাল্টিপল নাম্বার অফ ইনপুটের সাথে যদি এই পালসটাকে কানেক্ট করা হয়, ভোল্টেজ লেভেল যেন ড্রপ করে না যায়। তাহলে আমরা সরাসরি ওই ইনপুট দিয়ে সেই আউটপুট পেলেও ভোল্টেজ স্টেবিলাইজারের জন্য বা ভোল্টেজকে স্টেবল করার জন্য বা ভোল্টেজ যেন ড্রপ করে না যায়, তার জন্য আমরা বাফার গেট ইউজ করতে পারি। সেম কাজটা আমরা নট গেট দিয়েও করতে পারি। তাহলে ইনপুটটা আসলে ইনভার্স করে দিতে হবে। তো ইনপুটে ইনভার্সের জন্য আবার তারা একটা, তোমাকে আবার ইনভার্স করার জন্য একটা আলাদা গেট লাগবে। তো সেটা না করে আমরা দুটো নট গেটও দিতে পারি, একই ব্যাপার। তাহলে দুটো নট গেট দিলে আমাদের খরচটা ডাবল হয়ে যাবে। সেজন্য একটা গেট তৈরি করা হয়েছে, যেটা বাফার গেট। আমি যা ইনপুট দিব তাই আসবে, কিন্তু সে স্ট্যাবিলিটির কাজটা করবে। তাহলে বাফার গেট আমরা ইউজ করব আসলে যখন আমরা কোনো লোডে কানেক্ট করব। প্রত্যেকটা গেটের মধ্যেও কিন্তু এই যে ফ্লিপ ফ্লপটা দেখতেছি, তার গেটেও একটা ক্যাপাসিটর আছে, এর গেটেও একটা ক্যাপাসিটর আছে, এর গেটেও একটা ক্যাপাসিটর আছে। প্রত্যেকটা গেটের মধ্যেই ক্যাপাসিটর আছে। সবগুলো ক্যাপাসিটরকে একসাথে তৈরি করলে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে। তাহলে সেই ক্যাপাসিট্যান্সকে ব্যালেন্স করার জন্য
তাহলে আমাকে বাফার গেট ইউজ করতে হবে। এখন একটা বাফার গেট দিয়ে কি আমি এখানে মিলিয়ন মিলিয়ন যে ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করব সেটাকে কন্ট্রোল করতে পারবো? প্রশ্ন আসতে পারে যে না, এই একটা গেটের ক্যাপাসিটরের ভ্যালু তো খুবই কম, সেটা দিয়ে এতগুলো লোডে এটাকে স্টেবল করা সম্ভব না। তাহলে আমরা কি করব? তাহলে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ যত বাড়বে আমাকে এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু তত বাড়াইতে হবে। তার মানে নাম্বার অফ বাফার গেট আমি বাড়াইতে পারি, কারণ একটার ক্যাপাসিট্যান্স কত হবে সেটা তো মোটামুটি একটা ফিক্সড, যে হ্যাঁ বাফার গেটের ক্যাপাসিট্যান্স এত, তাহলে নাম্বার অফ বাফার গেট আমাকে আস্তে আস্তে বাড়াইতে হবে। তাহলে নাম্বার অফ বাফার গেট যদি আমরা আস্তে আস্তে বাড়াই তাহলে আরেকটা সমস্যা তৈরি হবে। কারণ আমরা যখন গত কয়েকটা ক্লাসে, দুটো ক্লাসে মেনলি আমরা বের করেছিলাম যে রাইজ টাইম ফল টাইম বলে একটা জিনিস বের করেছিলাম। সেই রাইজ টাইম ফল টাইমে আমরা একটা জিনিস দেখেছি যে সে রাইজ টাইম বা ফল টাইম যেটাই করে না সেটা ডিরেক্টলি কিন্তু সি আউটের প্রপোর্শনাল হয়। সি আউটটা সব সময় উপরে থাকে, সি আউটটা সব সময় প্রপোর্শনাল হয়। এর সাথে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, নিচে কোনো ফ্যাক্টর থাকতে পারে। বোঝা যাচ্ছে এই যে সি এর মান যত বাড়বে ডিলে তত বাড়বে। তার মানে আমরা যখন এই বাফার গেট ইউজ করে ক্যাপাসিট্যান্সের ভ্যালু বাড়াবো, এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু যত বেশি হবে আমার ডিলে তত বেশি হবে। তার মানে ওই সার্কিটের রেসপন্স পেতে তত সময় লাগবে। তার মানে আমার সার্কিট আসলে স্লোয়ার হয়ে যাবে। তো সার্কিট স্লো হলেও তো আবার সমস্যা, তাহলে পারফরমেন্সের দিক দিয়ে আমি মার খেয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে? ডিলে কমানোর কোনো একটা উপায় তৈরি করতে হবে। তাহলে নাম্বার অফ বাফার গেট বাড়িয়ে আমি এই ক্যাপাসিটরের ভ্যালু বাড়াইতে পারি, যা দিয়ে আমি লোডকে কন্ট্রোল করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যত ক্যাপাসিটরের ভ্যালু যত বাড়বে ডিলে তত বেশি হয়ে যাবে। তো আরেকটা জিনিস কিন্তু আমার এখানে আছে, উপরে সি আউট থাকলেও নিচে কিন্তু W/L আছে। তো সি আউটের ভ্যালু বাড়ানো ছাড়া তো আমার কোনো উপায় নাই, কারণ আমার যত লোড যত বাড়বে এই ক্যাপাসিটরের ভ্যালুকে তত বাফার গেট আমাকে ইউজ করা লাগতে পারে। 2টা 4টা 5টা 10টা বাফার গেট আমাকে ইউজ করা লাগতে পারে ডিপেন্ডিং অন দা লোড ক্যাপাসিট্যান্স। তো লোড ক্যাপাসিট্যান্সের উপর ডিপেন্ড করে আমাকে তাহলে বাফার গেট বাড়াইতে হবে। বাফার গেট বাড়াইলে ক্যাপাসিটরের ভ্যালু বাড়বে, ক্যাপাসিটরের ভ্যালু বাড়লে আমার ডিলে বেড়ে যাবে। তাহলে ডিলেকে কমানোর জন্য কি করা যেতে পারে? তাহলে আমার W/L এর মানটা আমাকে বাড়াইতে হবে। W/L এর মান যদি আমি বাড়াইতে পারি তাহলে আবার এই টাইমটাকে আমি কমাইতে পারবো। যেটা বাড়তেছে ঠিক আছে, তার থেকে বেশি রেটে আমি এই W/L এর মানটা এনিহায় বাড়াবো। তাহলে W/L এর মান আমি কিভাবে বাড়াইতে পারি আমরা জানি। তাহলে অ্যাসপেক্ট রেশিও আমাকে বাড়াইতে হবে। W/L এর ভ্যালু বাড়াইতে গেলে উইথটাকে আমাকে বাড়াইতে হবে, লেন্থটাকে কমাইতে হবে। তার মানে আমরা যে এখানে এন টাইপের ম্যাটেরিয়াল বা পি টাইপের ম্যাটেরিয়াল বসাই, এই দুটোর মধ্যে লেন্থটাকে আমার কমাই দিতে হবে আর এলটাকে আমাকে বাড়াই দিতে হবে। কতটুকু বাড়াবো, কতটুকুর গেটের জন্য কতটুকু বাড়াইতে হবে, কতটুকু ক্যাপাসিট্যান্স বাড়লে কতটুকু W/L এর মান বাড়াইতে হবে, সেটার আবার একটা হিসাব নিকাশ চলে আসতে হবে। তাহলে আমাদের একটা জিনিস আমরা ক্লিয়ার হইলাম যে যখন একটা ক্লক পালস বা একটা লো ভোল্টেজের সিগন্যাল অনেকগুলো মাল্টিপল নাম্বার অফ ইনপুটের সাথে কানেক্ট করব, তাহলে সেই ভোল্টেজ ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ড্রপ হবে। তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা বাফার গেট ইউজ করব। কিন্তু লোড ক্যাপাসিট্যান্স যদি অনেক বেশি হয়ে যায় তাহলে একটা গেট দিয়ে আমাদের হবে না, তাহলে মাল্টিপল নাম্বার অফ গেট আমাকে ইউজ করতে হবে। মাল্টিপল নাম্বার অফ গেট যদি আমরা ইউজ করি তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু আমাদের হায়ার হয়ে যাবে। ক্যাপাসিট্যান্সের ভ্যালু যদি বেশি হয়ে যায় আমাদের সার্কিটের ডিলে বেশি হয়ে যাবে। সার্কিটের ডিলেকে কমানোর জন্য বা ব্যালেন্স করার জন্য আমার W/L এর মানটা আমাকে বাড়াইতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? দুটো কাজ করতে হবে। নাম্বার 1, যে আমাকে একটা জিনিস বের করতে হবে যে এই লোড ক্যাপাসিট্যান্সকে অপারেট করার জন্য কতগুলো বাফার গেট ইউজ করতে হবে সেটার একটা ক্যালকুলেশন আমাকে বের করা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে শুধু বাফার গেট বাড়ালে ইউজ করলেই তো হবে না, বাফার গেট বেশি ইউজ করলে ক্যাপাসিটরের ভ্যালু বেশি হয়ে যায়, ক্যাপাসিটরের ভ্যালু বেশি হয়ে গেলে ডিলেও বেশি হয়ে যাবে, সেজন্য আমার W/N এর মানটা বাড়াইতে হবে। তার মানে একটা ফ্যাক্টর অনুযায়ী একটা ইকুয়েশন আমাকে বের করতে হবে, যে ইকুয়েশনের একটা প্যারামিটার ধরতে হবে। ফর এক্সাম্পল, যে নাম্বার অফ গেট আমি কয়টা ইউজ করব? 20টা। তাহলে W/L এর মানটা কতটুকু বাড়াইতে হবে? 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, 6 টাইমস, কতটুকু করে বের করতে হবে। তাহলে এর একটা রিলেশন আমাকে তৈরি করতে হবে। তাহলে দুটো কাজ আমার
সেই লোড ক্যাপাসিট্যান্সকে অপারেট করার জন্য কয়টা বাফার গেট ব্যবহার করতে হবে সেটা একটা ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে। আরেকটা জিনিস বের করতে হবে যে সেই W/N এর মানটা কতটুকু বাড়াইতে হবে, W/N এর মানটা কতটুকু বাড়াইতে হবে, এই দুটো জিনিস আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন আমরা ধরি কোনো একটা লোড ক্যাপাসিট্যান্স সিডি, ওই কোনো একটা লোড ক্যাপাসিট্যান্সকে আমি কোনো একটা লোডকে অপারেট করতে চাই, সেই লোডের ক্যাপাসিট্যান্সের ভ্যালু আমরা লিখলাম ধরো আমরা ধরে নিলাম সেই লোড ক্যাপাসিট্যান্সের ভ্যালু সিডি। লেখাটা একটু হচ্ছে, একটু একটা মিনিট। এই লোডকে আমরা অপারেট করতে চাই, কতগুলো বাফার গেট ইউজ করব? ধরো আমরা একটা বাফার চেইন নিলাম, এটা হচ্ছে একটা বাফার গেট, এটা আরেকটা বাফার গেট, এটা আরেকটা বাফার গেট, এটা আরেকটু বড় আঁকা উচিত, আমি একটু পরে বলতেছি কেন একটু একটু করে বড় বানাচ্ছি আমরা। এটা আরেকটা বাফার গেট, ধরো চলতে থাকলো এইভাবে, এটা আরেকটা বাফার গেট, যেটা আমরা এই বাফার চেইনটা আমরা লোডে কানেক্ট করে দিলাম। এটা ধরো 1 নাম্বার বাফার গেট, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা মনে করো এম নাম্বার বাফার গেট। কতগুলো বাফার গেট আমাকে ইউজ করতে হবে আমি তো জানি না, সেটাই আমাকে একটা রিলেশন তৈরি করা আমরা চেষ্টা করতেছি যে একটা লোড ক্যাপাসিট্যান্সকে, ওই যতগুলো মনে করো ফ্লিপ ফ্লপ ছিল সবগুলো ফ্লিপ ফ্লপের ক্যাপাসিট্যান্সকে আমি একসাথে সিডি লিখলাম, কতগুলো বাফার গেট আমি ইউজ করব, একটা দুটো এম নাম্বার অফ বাফার গেট আমি ইউজ করব। তাহলে এটা 1 নাম্বার বাফার গেট, যার ইনপুট ক্যাপাসিট্যান্সের নাম দিলাম আমি সি ইন, তার যে অ্যাসপেক্ট রেশিও সেটার নাম দিলাম আমি W/L, তার যে আউটপুট ক্যাপাসিট্যান্স সেটার নাম দিলাম আমি সি আউট। তাহলে একটা বাফার গেট আমি ইউজ করলাম, কোনো সমস্যা নাই। আমি যখন আরেকটা ইউজ করব তখন একটা সমস্যা কি হবে, ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা আমার বেশি হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, W/N এর মানটা আমাকে বাড়াইতে হবে। W/L এর মানটা আমি কতটুকু বাড়াবো, ধরে নিলাম তার W/L এর মানটা আমি বাড়ালাম n টাইমস অফ W/L, n একটা ফ্যাক্টর যেটার মানটা আমাকে বের করতে হবে, আমি জানি না কতটুকু বাড়াবো, তাহলে n ইনটু W/L। এই n এর সাথে সাথে কিন্তু এর ইনপুট ক্যাপাসিট্যান্সের ভ্যালুও বেড়ে যাবে। তাহলে এর ইনপুট ক্যাপাসিট্যান্সের নাম আমি দিলাম এনসি ইন, এটার আউটপুট ক্যাপাসিট্যান্সের নাম দিলাম এনসি আউট। আরেকটা বাফার গেট আমি ইউজ করলাম, তাহলে এটা যদি এন হয় তাহলে এটার নাম আমি দিব আরো এন টাইমস বাড়াইলাম, তাহলে আমার এন স্কোয়ার W/L। তাহলে এর ইনপুট ক্যাপাসিট্যান্সের নাম আমি দিলাম এন স্কোয়ার সি ইন, এর আউটপুটের নাম দিলাম এন সি আউট। তাহলে এটা যদি এম নাম্বার বাফার গেট হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে W/L এর রেশিওটা কতটুকু বাড়াইতে হবে, প্রত্যেক স্টেজে যদি আমি n টাইমস করে বাড়াই n টাইমস, তাহলে এটা কত হবে স্যার m ইনটু n, স্যার m টু দি পাওয়ার n ইনটু W/L। তাই কি না, এটা এর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, যেটা 2 নাম্বার ছিল এটার জন্য n টাইমস, এটা 3 নাম্বার, এটা n স্কয়ার। যদি 4 নাম্বারটা থাকতো তাহলে আমরা কি লিখতাম, n টু দি পাওয়ার 4, n টু দি পাওয়ার 4 লিখতাম না, n কিউব লিখতাম, n 4 কিউব নাম্বার, লিখতাম, 4 নাম্বারটা। তাহলে m তাহলে m নাম্বারের - 1 হবে স্যার, তাহলে আমাদের লেখা উচিত n টু দি পাওয়ার m-1 ইনটু W/L, ঠিক কি না? জি স্যার, জি স্যার। তাহলে তার ইনপুট ক্যাপাসিট্যান্সের মান হবে n টু দি পাওয়ার m-1, তার আউটপুট ক্যাপাসিট্যান্সের মান হবে n টু দি পাওয়ার m-1 সি আউট, ঠিক কি না? জি স্যার। তাহলে আমরা যদি একটা বাফার চেইন ইউজ করি, যে বাফার চেইনের মধ্যে m সংখ্যক বাফার গেট আছে, যাদের ফ্যাক্টরটাকে আমরা W/L এর মানটাকে আমরা n টাইমস করে বাড়াবো এবং তাদের ইনপুট ক্যাপাসিট্যান্সের মান হচ্ছে সি ইন, তাহলে সিডি ইকুয়াল টু হবে n টু দি পাওয়ার m ইনটু সি ইন, যেখানে সি ইনটা হচ্ছে ইনপুট ক্যাপাসিট্যান্স, এনটা হচ্ছে ফ্যাক্টর, যে ফ্যাক্টরটাকে আমাকে প্রত্যেকটা স্টেজে বাড়াইতে হবে W/L এর মানটা, নাম্বার অফ বাফার গেট হচ্ছে m, তাহলে সিডি ইকুয়াল টু হবে n টু দি পাওয়ার m ইনটু সি ইন। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি যে সিডি ইকুয়াল
n টু দি পাওয়ার m ইনটু সি ইন। আমরা যদি এটাকে একটু এই পাশে নিয়ে আসি যে n টু দি পাওয়ার m ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারবো যে সি ইন, উল্টা লিখলাম, সিডি ডিভাইডেড বাই সি ইন। এটাকে যদি আমি নিচে আনতে চাই তাহলে আমাদের লেখা উচিত লন n টু দি পাওয়ার m ইকুয়াল লন সিডি বাই সি ইন। তাহলে আমরা আসলে লিখতে পারি যে m ln n ইকুয়াল ln সিডি বাই সি ইন। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো যে ln n ইকুয়াল, আমি উল্টা লিখলাম, আমি লিখি যে m ইকুয়াল, তাহলে আমরা লিখি যে m ইকুয়াল ln সিডি বাই সি ইন ডিভাইডেড বাই ln n। তাহলে দেখো এখান থেকে m এর একটা ইকুয়েশন আমরা বের করে ফেললাম, যে m এর এই ইকুয়েশন থেকে আমরা বের করে ফেলতে পারবো যে ইনপুট ক্যাপাসিট্যান্স যদি সি ইন হয়, লোড ক্যাপাসিট্যান্স যদি সিডি হয়, n টাইমস করে যদি আমরা তার w বাই l এর মানটাকে বাড়াই, তাহলে কয়টা বাফার গেট আমার লাগবে, কয়টা বাফার গেট লাগবে সেটা m ইকুয়াল টু আমরা বের করতে পারবো। কিন্তু এখানে আননোন ভ্যালু আছে অনেকগুলো, যেমন সিডি এবং সি ইন আমরা বের করে ফেলতে পারবো, যে লোড ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত সেটা আমরা জানি, ইনপুট ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত সেটা একটা গেট থেকে আমরা বের করতে পারবো। কিন্তু এন এর ভ্যালুটা কোথায় পাবো আমরা, কতটুকু করে বাড়াইতে হবে, তাহলে এন এর ভ্যালুটাও আমরা আসলে জানি না, এনটাও তো আমাদের আননোন। তাহলে এন এর ইকুয়েশন আগে আমাদের সলভ করে আসতে হবে। সেই এন এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে এখান থেকে আমরা এম এর ভ্যালুও বের করতে পারবো। তাহলে এন এর ভ্যালু বের করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। তাহলে এম এর এই ইকুয়েশনটা থাক, এম এর এই ইকুয়েশনটা আমাদের একটু পরে দরকার হবে। আমাদের কাজই তো হচ্ছে যে কয়টা বাফার গেট ইউজ করতে হবে সেটা বের করা, আর ডাব্লিউ বাই এল এর মানটা কতটুকু করে বাড়াইতে হবে, এই দুটো জিনিস আমাদের বের করা দরকার। তো একটা রিলেশন আমরা পেলাম যে নাম্বার অফ বাফার গেট কয়টা লাগবে সেটার একটা ইকুয়েশন আমরা পেলাম, কিন্তু সেই ইকুয়েশনে এন এর ভ্যালুটাও আমরা আসলে জানি না। তাহলে দেখি এন এর ক্যালকুলেশনটা আমরা একটু করে আসি। তো এন এর ক্যালকুলেশন করার জন্য আমরা যদি একটা চিন্তা করি, যে কোনো একটা বাফার গেটের জন্য, এই বাফার গেটের জন্য, এই বাফার গেটের জন্য, যে কোনো একটা বাফার গেটের জন্য, ধরো আমি যদি 1 নাম্বার বাফার গেটের কথা চিন্তা করি, তাহলে বাফার গেটের 1 নাম্বার বাফার গেটের এস টাইমটা কি হবে, এস টাইম যদি চিন্তা করো, এস টাইম প্রপোর্শনাল কি হবে, যে এর ক্যাপাসিট্যান্স কত আর তার অ্যাসপেক্ট রেশিও। আমরা এস টাইম মানে সেটা টিআরও হতে পারে, টিএফও হতে পারে, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি এটা ইকুয়াল হয় সি আউট ডিভাইডেড বাই ডাব্লিউ বাই এল, তাই না? আমরা যখন টিআর বের করেছি তখন এরকম পেয়েছি, টিএফ বের করেছি তখনও কিন্তু এরকম রিলেশনই আমরা পেয়েছিলাম। তো আমি দুটোকে একসাথে এস টাইম লিখলাম, যে সেটা টিআর বা টিএফ তুমি যেভাবে চিন্তা করো, তো সেটাকে আমি এস টাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, যে তার আউটপুট ক্যাপাসিট্যান্স কত, আউটপুট ক্যাপাসিট্যান্স দেখো এটা হচ্ছে, এখানে কিন্তু দুইটা ক্যাপাসিটর আছে, দুইটা তো শর্ট করা, এর আউটপুটে একটা ক্যাপাসিটর আছে, আবার এর ইনপুটে একটা ক্যাপাসিটর আছে, দুইটা কিন্তু একই পয়েন্টে শর্ট, তার মানে এখানে টোটাল একটা ক্যাপাসিট্যান্স আমরা পাবো। সেটার মান তাহলে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে সি আউট প্লাস এন সি ইন, কারণ হচ্ছে এটা তো প্যারালালে আছে দুইটা, তাহলে দুইটা যোগ, তাহলে সি আউট প্লাস এন সি ইন ডিভাইডেড বাই, আমরা তাহলে কি লিখবো, ডাব্লিউ বাই এল। 1 নাম্বার গেটের জন্য আমরা চিন্তা করি, ফর গেট 1, ফর গেট 1 যদি আমরা চিন্তা করি তাহলে এস টাইমটা হবে সি আউট প্লাস এন সি ইন ডিভাইডেড বাই ডাব্লিউ বাই এল। তাহলে এটা 2 নাম্বার গেটের জন্য যদি আমরা করতাম ফর গেট নাম্বার 2, তাহলে আমরা কি লিখতে পারতাম, যে এস টাইম প্রপোর্শনাল এন সি আউট প্লাস এন স্কোয়ার সি ইন ডিভাইডেড বাই তার এন ইন্টু ডাব্লিউ বাই এল। এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে উপর থেকে এন কমন নেই, তাহলে লেখা যায় যে সি আউট প্লাস এন সি ইন ডিভাইডেড বাই এন ডাব্লিউ বাই এল। আবার এন এন কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি সি আউট প্লাস এন সি ইন ডিভাইডেড বাই ডাব্লিউ বাই এল। তাহলে দেখো আগের জিনিসই আমরা কিন্তু পেলাম, যে কোনো তাহলে একটা পার্টিকুলার 1 নাম্বারের জন্য এরকম যেরকম ইকুয়েশন, 2 নাম্বারের জন্য একই ধরনের ইকুয়েশন পেলাম। আমরা যদি চিন্তা করি ফর গেট নাম্বার আই, মনে করো আমরা আই নাম্বার গেটের জন্য বের করতে চাই, কোন একটা পার্টিকুলার গেট, যে গেটের নাম্বারটা হচ্ছে আই, তাহলে আমরা কি লিখবো, যে ফর গেট নাম্বার আই, এটা যদি আই হিসেবে চিন্তা করি, আচ্ছা
বড় হাতে লিখলাম আর ওটাও দিলাম আই, তাহলে আমরা কি লিখবো যে এস টাইম ইডি, দেখা গেল ইডি জি এস টাইম প্রপোর্শনাল, তাহলে আমরা কি লিখবো সিআই তাহলে সি আউট আমার হওয়া উচিত এন টু দি বার আই মাইনাস ওয়ান সি আউট, ঠিক কিনা? আমি ঠিক লিখলাম? জি স্যার। প্লাস কি হবে স্যার তাহলে হবে হচ্ছে n টু দি পাওয়ার i এন টু দি বার আই, এন টু দি বার আই ডিভাইডেড বাই সি এন টু দি বার আই মাইনাস ওয়ান ইন্টু ডাব্লিউ বাই এল। স্যার n টু দি পাওয়ার i এর সাথে sin টা গুণ হবে না স্যার? এন সি এন, রাইট, সিনটা গুণ হবে। তাহলে যদি আমরা এখান থেকে যদি আমরা এন টু দি বার আই মাইনাস ওয়ান কমন নেই, তাহলে কি থাকে আমাদের সি আউট প্লাস এন, তাই না? একটা এন থাকে, জি স্যার i যেহেতু আই বাদ দিলাম, তাহলে এন সি ইন ডিভাইডেড বাই এন আই মাইনাস ওয়ান ইন্টু ডাব্লিউ বাই এল। তাহলে এটা বাদ গেল, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কি থাকলো সি আউট প্লাস এন সি ইন ডিভাইডেড বাই ডাব্লিউ বাই এল। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো একটা পার্টিকুলার গেটের জন্য, এই গেট হোক, এই গেট হোক, এই গেট হোক, যেই গেটের জন্যই আমরা এস টাইম বের করি না কেন, আমরা এস টাইমটা পাচ্ছি সি আউট প্লাস এন সি ইন বাই ডাব্লিউ বাই এল। এটা হচ্ছে একটা যে কোনো একটা পার্টিকুলার গেটের জন্য ডিলে, যে কোনো একটা পার্টিকুলার গেটের জন্য ডিলে। তাহলে এখানে গেট আছে আমাদের কয়টা, এম সংখ্যক গেট আছে, তাহলে টোটাল ডিলে কতটুকু হবে? স্যার তাহলে m ইনটু এই পুরো জিনিসটা, তাহলে এটা ইনটু এম, ঠিক কিনা? তাহলে টোটাল ডিলে যদি আমরা এই বাফার চেনের টোটাল ডিলে আমরা চিন্তা করি, তাহলে একটা গেটের জন্য ডিলে এতটুকু, তাহলে এম সংখ্যক নাম্বার অফ গেট আমাদের এখানে আছে, তাহলে এটা ইনটু হবে এম। তাহলে আমরা কি লিখবো, তাহলে যদি আমরা লিখি যে টোটাল ডিলে থ্রু দ্য বাফার চেন, আমরা লিখতে পারি যে টি proportional C out plus NC in divided by W by L into M। আমরা M এর ভ্যালুটা যদি বসাই, M এর আমরা একটা ইকুয়েশন জানি, NC in by W by L into M এর ভ্যালুটা আমরা জানতাম ln CD by C in divided by ln N। এখন চিন্তা করে দেখো যে এখানে এন যার সাথে যুক্ত আছে, যেমন এই টার্মটুকু, উপরের এই অংশটুকু এবং নিচের অংশটুকু, এই দুটো জিনিস কিন্তু আননোন এবং ভ্যারিয়েবল। এই জিনিসটা প্রত্যেকটা স্টেজে চেঞ্জ হতে পারে, কিন্তু সিডি বা সিন এর ভ্যালু বা আমরা একটা মসফেটের অ্যাসপেক্ট রেশিও কত হবে এটা আমরা চাইলেই ফিক্সড করতে পারি। তাহলে এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, আর এই দুটো চাইলে আমরা কনস্ট্যান্ট বানাইতে পারি। তাহলে এই দুটোকে যদি আমি কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করি, যে দুটো আমার কনস্ট্যান্ট ভ্যালু, কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই দুটোকে কনস্ট্যান্ট ধরে সেটা যে কোনো একটা ফ্যাক্টর হতে পারে, যেটার ভ্যালু তুমি এর সাথে 20 পাবা, 30 পাবা, 40 পাবা, 50 পাবা, কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা পাবো। তাহলে এই কনস্ট্যান্টটাকে আমি বাদ দিলাম, বাদ দিয়ে আমরা তাহলে কি পেলাম, উপরে আমরা পেলাম সি আউট প্লাস এন সি ইন ডিভাইডেড বাই, নিচে আমার থাকলো লন এন, আর এই পাশে আমাদের থাকলো টি। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এন এর সাপেক্ষে, কারণ লনকে এটাকে আমাকে সলভ করতে হবে, তাহলে এখানে আমরা পেলাম ডিটি ডিভাইডেড বাই ডিএন ইকুয়াল, এটা যদি আমরা করি ডি বাই ডিএন, তাহলে এটা সি আউট প্লাস এন সি ইন ডিভাইডেড বাই লন এন। সেটাকে যদি আমরা করি তাহলে এটা পাবো আমরা আসলে 0 ইকুয়াল, এটা ইউভির সূত্র তোমাকে ভাঙাইতে হবে। তাহলে ইউভির সূত্র যদি আমি এটাকে ভাঙাই, তাহলে আমরা লিখতে পারি লন এন, এটা করলে হবে সি ইন মাইনাস, তাহলে এবার এটা সি আউট প্লাস এন সি ইন থেকে গেল, আর লন এন কে করলে হয় 1 বাই এন ডিভাইডেড বাই এটার আবার স্কোয়ার, তাহলে লন এন তার আবার স্কোয়ার হবে। এটাকে যদি আমরা এবার সাজাই, তাহলে এটা এই পাশে গেলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকে লন এন সি ইন মাইনাস সি আউট প্লাস এন সি ইন
ইন্টু 1 মাইনাস এন ইকুয়াল 0। তাহলে সেখান থেকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাই, তাহলে আমরা এন দিয়ে এটা করলে এটা পাবো এন লন এন সি ইন ইকুয়াল, এটা যদি বাদ যায়, এটা 0 বাদ দিয়ে গেল, তাহলে থাকে সি আউট প্লাস এন সি ইন সম্ভবত। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা এই পাশ থেকে লন এনটাকে নিতে চাই, আমরা ধরো আগে এন লন এন থাকলো ইকুয়াল আমরা পেলাম সি আউট প্লাস এন সি ইন ডিভাইডেড বাই সি ইন। আমরা এনটাকেও নিয়ে যাই অবশ্যই, এন সি ইন। তাহলে লন এন ইকুয়াল হলো, এটা যদি এটাকে করো তাহলে এন সি ইন কেটে যায়, তাহলে এখানে থাকে 1 প্লাস সি আউট ডিভাইডেড বাই এন সি ইন। আমরা যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই যে লন এন ইকুয়াল 1 প্লাস সি আউট ডিভাইডেড বাই সি ইন, তার নিচে হচ্ছে এন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, তাহলে আমরা এখান থেকে পেলাম তাহলে আমরা পেলাম লন এন ইকুয়াল 1 প্লাস সি আউট বাই সি ইন। সেভাবে না লিখে আমরা একটু ভাবে সুন্দর করে লিখি, ওখানে যেভাবে লিখছি, তাহলে সি আউট বাই সি ইন ডিভাইডেড বাই এন। আর একটা জিনিস আমরা পেয়েছিলাম এম ইকুয়াল লন সিডি বাই সি ইন ডিভাইডেড বাই লন এন। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এন বের করার এবং এম বের করার। যদিও এই ইকুয়েশনের মধ্যে দেখো দুপাশে এন আছে, তাহলে আবার এন কি করে বের করব, আর এই এন না বের করলে তো এমও বের করতে পারবো না। আমরা একটা ম্যাথমেটিক্স দেখি, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে, তাহলে আমরা হিসাবটা বুঝতে পারবো যে কিভাবে আমরা এটাকে সলভ করে এন এর ভ্যালু কত হবে এবং কয়টা বাফার গেট ইউজ করতে হবে সেটা আমরা বের করতে পারি কিনা। ধরো একটা এক্সাম্পল হিসাবে যদি আমরা চিন্তা করি যে সি আউট ইকুয়াল আমাদের হলো 0.1 পিকোফ্যারাড, সি ইন ইকুয়াল আমাদের হলো 0.05 পিকোফ্যারাড, আর সিডি লোড ক্যাপাসিট্যান্স সেটার ভ্যালু হচ্ছে 75 পিকোফ্যারাড। তোমাকে বলা হলো যে এরকম একটা লোডকে অপারেট করতে সি আউট এবং সি ইন ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, তাহলে কতগুলো বাফার গেট আমাকে ইউজ করতে হবে এবং ওই এন এর ভ্যালুটা কতটুকু করে আমি বাড়াবো এটা তুমি বের করো। তাহলে আমরা কি করব, আমরা জানি এন বের করার এবং এম বের করার দুটো ইকুয়েশন আমাদের জানা আছে। এখন দেখি আমরা এই ইকুয়েশন দুটো থেকে আমরা এন বা এম এর ভ্যালু বের করতে পারি কিনা। তাহলে এন বা এম এর ভ্যালু বের করতে গেলে আমার ওই দুটো ইকুয়েশন লাগবে। সেই ইকুয়েশনে আমরা যদি প্রথম যে ইকুয়েশনটা দেখতেছি এন এর ইকুয়েশন, কারণ এন এর ইকুয়েশন বের করতে না পারলে আবার এম বের করতে পারবো না। তাহলে এন এর ইকুয়েশনটা যদি আমরা লিখি যে লন এন ইকুয়াল 1 প্লাস সি আউট বাই সি ইন ডিভাইডেড বাই এন। তো আমরা যদি এখান থেকে মান বসাই তাহলে লন এন ইকুয়াল 1 প্লাস সি আউট এর মান 0.1, সি ইন এর মান 0.05, আর নিচে এন এর ভ্যালু তো এন থাকলো। তাহলে এটা হলো লন এন, এটা 1 প্লাস, এটা উপরে হয় আসলে 2 আর নিচে হয় n। তো আমরা যদি লিখি ln n -1 মাইনাস, আচ্ছা এভাবে না লিখে একটু অন্যভাবে লিখি, nটাকে পরে দেখি, তাহলে যদি মাইনাস 2/n -1 ইকুয়াল 0। তাহলে এখন আমাদেরকে সলভ করতে হবে n এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনের মান 0 আসবে, n এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ট্রু হবে বা এই ইকুয়েশনের ভ্যালুটা 0 আসবে, সেটা আমাকে আসলে বের করতে হবে। এটা ক্যালকুলেটর দিয়ে অনেক সময় করা যায়, অথবা তোমাকে n এর ভ্যালু বসিয়ে চেক করতে হবে। তা এখন আমি কত থেকে শুরু করব, 5 থেকে শুরু করব, 10 থেকে 20, 150, এটা রেঞ্জ কি 200 হবে, 300 হবে, কি রকম হবে? ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারলে ভালো, আর না পারলে পরীক্ষায় যদি আসে তাহলে পরীক্ষায় আমি রেঞ্জটা লিখে দিব। ধরো লিখে দিলাম যে 5 থেকে 5.5 এর মধ্যে এর ভ্যালুটা হবে।
তাহলে তোমাকে 5 থেকে 5.5 এর মধ্যে ভ্যালুটা বসিয়ে বসিয়ে দেখতে হবে যে কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনের মানটা ক্লোজ টু 0 হয়, ক্লোজ টু 0 বা প্রায় 0 এর কাছাকাছি, এক্স্যাক্টলি 0 না আসলেও কতর জন্য ভ্যালুটা বেশি 0 এর কাছাকাছি আসে সেই ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমরা নিউমেরিক্যালে যেমন করি, বিভিন্ন ভ্যালু বসিয়ে বসিয়ে দেখি যে কোনটা বেশি ট্রু বা কোনটা বেশি ক্লোজ, সেভাবে আমাদের এখানে একটু ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে। তাহলে 5 থেকে শুরু করে মনে করো 5 বসাইলা, 5.1 বসাইলা, 5.2 বসাইলা, 5.3 বসাইলা, 5.4 বসাইলা, 5.5 বসিয়ে দেখলা যে কোন ভ্যালুটার জন্য এই ইকুয়েশনের মানটা বেশি ক্লোজ টু 0 আসে, সেটা আমাকে বের করতে হবে। তুমি যদি এটাকে সলভ করো তাহলে এটা আসবে 4.3 মতো আসবে। আমি জানি না কেউ এটা করেছো কিনা, ক্যালকুলেটর দিয়েও কিন্তু সরাসরি করা যায় ইকুয়েশন লিখে। বা তোমাকে তাহলে ইকুয়েশনটাকে সেট করে এন এর ভ্যালু বসিয়ে 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 আমি দেখবো যে এন এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনের মানটা বেশি ক্লোজ টু 0 হয়। তাহলে তোমরা যদি এখানে 4.3 বসাও দেখবা এটা বেশি ক্লোজ টু 0 আসবে। তাহলে এভাবে পরীক্ষায় আসলেও আমাকে এন এর ভ্যালু বসিয়ে বসিয়ে দেখতে হবে, দেখে আমি একটা ভ্যালু বের করব, দেন এই ভ্যালুটা এবার এম এর ইকুয়েশনে আমরা বসায় দেব। তাহলে এম এর ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে লন সিডির মান দেওয়া আছে 75, সিন এর মান দেওয়া আছে 0.05 আর নিচে লন 4.3। তো এটাকে যদি তুমি সলভ করো এটাও ক্লোজ টু 0 আসবে, 5 আসবে। এটা ক্যালকুলেশন করো দেখো এটা 5 আসবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এম এর ভ্যালু 5, তার মানে 5টা বাফার গেট ইউজ করতে হবে। আর আমরা ডাব্লিউ বাই এন এর মানটা কতটুকু বাড়াইতে হবে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে সেটা হলো প্রতি টাইমে 4.3 টাইমস করে বাড়াইতে হবে। তাহলে প্রথম গেটের জন্য লাগবে না, পরের বার তার অ্যাসপেক্ট রেশিওটা 4.3 টাইমস হতে হবে, তারপরের বার এটা 4.3 তার স্কোয়ার করলে যা হয় ততটুকু হবে, পরের বার কিউব, তারপরের বার 4, এভাবে। তাহলে 4.3 টাইমস করে আমাকে বারবার বারবার প্রতি স্টেজে এই এন এর ভ্যালু, এই এন এর ভ্যালুটাকে আমাকে বাড়াইতে হবে। এখন বলো মাইনাস আসুক তাতে কোনো সমস্যা নাই। এখন ধরো আমার এটা হচ্ছে 0 পয়েন্ট, ঠিক আছে, এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ। তো আমার ধরো পজিটিভ যে ভ্যালুটা আসলো সেই পজিটিভটা আসলো 0.02, ঠিক আছে, আর মাইনাস যেটা তুমি করলা সেটা আসলো মাইনাস 0.01। আমরা ফর এক্সাম্পল একটা দিচ্ছি, তো কে বেশি ক্লোজ টু 0? নেগেটিভ আসলে তো সমস্যা নাই, আমার কথা হচ্ছে যে কে 0-র বেশি কাছাকাছি, তাই না? সেটা নেগেটিভ হলে তো কোনো সমস্যা নাই, কারণ ওই নেগেটিভ ভ্যালু তো আমার দরকার নাই। আমার ভ্যালুটা দরকার এন এর কোন ভ্যালুর জন্য এটা বেশি ক্লোজ টু 0 হবে। তাহলে সেটা মাইনাস হোক প্লাস হোক, যে বেশি যে ভ্যালুর জন্য বেশি 0-র কাছাকাছি হবে সেই ভ্যালুটাই আমার আইডিয়াল ভ্যালু, ঠিক আছে? জি স্যার। বলো আর কোথায় কি সমস্যা আছে এটা নিয়ে? কোনো সমস্যা? স্যার এগুলো সবই নতুন নতুন লাগতেছে স্যার, দেখা লাগবে, দেখলে বুঝতে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখলে লাগলে নেক্সট ক্লাসে আবার আমাকে জিজ্ঞেস করো যদি সমস্যা মনে হয়। এরপরে আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা পড়লে আমাদের সিলেবাস মোটামুটি শেষ। আমরা আশা করি এটা নেক্সট ক্লাসে পড়বো। তো সেই আরসি ডিলে মডেল বলে একটা টপিক আমাদের আছে, যেটা পরীক্ষায়ও থাকবে, ফাইনাল পরীক্ষায়। আর অ্যাটলিস্ট এক সেট কোশ্চেন না হলে হাফ সেট তো হয় ওটার থেকে। তো নেক্সট ক্লাস টেস্ট আমরা কই থেকে নিব না নিব এটা আমরা পড়াশোনা শেষ করি, সেটা আমরা বলবো। আগামী বৃহস্পতিবারে একটা ক্লাস টেস্ট হবে, এটা আমরা সবাই মাথায় রাখি। লাস্ট যে উইকটা থাকবে, লাস্ট উইকে তোমাদের ভাইবা হবে, 20 মার্কসের ভাইবা, ফাইনাল এক্সামের যে ভাইবা, সেই ভাইবা হবে ক্লাস টাইমে। সো অন্য কোনো স্যার শিডিউল দিতে চাইলে একটু বলে দিও যে স্যার ওই নেক্সট মঙ্গল, লাস্ট মঙ্গল এবং বৃহস্পতিবারে আমরা তো ফ্রি নাই। বৃহস্পতিবারে অলরেডি দিয়ে দিছে স্যার। কোনটা কোনটা? মোমেন্টটা দিছে। আচ্ছা তাহলে তাহলে এখন দেখেন স্যার, মেমো ওই যে লাস্টের 2 উইক ধরে নিবে, তো উনি বলে দিছে যে লাস্ট 2 উইক তোমরা আমার ক্লাস টাইমটাতে মানে তোমাদের ভাইবা হবে একই রকম। তাহলে আমরা যদি ধরো অন্যদিন দিতে পারবো, একটা গ্রুপের তো সমস্যা হচ্ছে না, মঙ্গলবারে যারা দিবে তাদের তো কোনো সমস্যা নাই, তাই না? না স্যার, তাদের সমস্যা হওয়ার কথা না। সমস্যা নাই। তাহলে তোমাদের স্যার আপনি তাহলে স্যার মঙ্গলবার নিতে পারেন আর কি শুধু। জি স্যার, আমাদের ম্যাম মঙ্গলবার ক্লাস বৃহস্পতিবারে তো তেমন নিলে আপনি মঙ্গলবারে না, মঙ্গলবারে নিয়ে কি আমি, তোমাদের তো বি সেকশন অনেক স্টুডেন্ট,
46 বা 47, তাহলে 47 এর স্টুডেন্টের কি একদিনে ভাইবা নিয়ে শেষ করা সম্ভব? না স্যার, তাও সম্ভব, স্যার, আসলে সম্ভব, একটু গ্যাপ দিয়ে নিলে সম্ভব। একটা কাজ আমরা করতে পারি, তোমাদের ল্যাবের কোনো ঝামেলা আছে কি আজকে? স্যার ল্যাবও আপনারটাই ভিএলএসআই শুধু আজকে। না সেটাই তো, সেটা B1 তো মাহতাব স্যার নাই, মানে মাহতাব স্যারের লাস্ট উইকে গিয়ে কি লাস্ট মঙ্গলবার আর কি 14 নাম্বার উইকের মঙ্গলবারে কি স্যারের কোনো ক্লাস টাস নেবেন নাকি? স্যার ওনার ক্লাস মোটামুটি শেষ করে দিয়েছেন আজকে। স্যার ওই যে মেবি আমাদের সেটআপ টেস্ট সম্পর্কে বলবে বা পরীক্ষা টরীক্ষা রিলেটেড কথাগুলো আজকে বলবে স্যার। তাহলে যদি ওই মঙ্গলবারে তোমরা ফ্রি থাকো তাহলে হয়তো আমরা কন্টিনিউ করতে পারি। ধরো আমরা এই যে 12:30 থেকে শুরু করে 2টা পর্যন্ত নিলাম একটা গ্রুপে। স্যার আপনি স্যার বি2 এরটা আগে নিয়ে নিলেন, তারপরে মাহতাব স্যার একটা থাকলে না দেওয়া যাবে স্যার, এটা তো সমস্যার কথা না। বা তোমাদেরটা আগে নিলাম, জি স্যার, সেটাই B2টা আগে নেব, সেটাই B2টা আগে নিয়ে 2টার সময় ছেড়ে দিলাম। আর B1 এরটা হয়তো আমার ল্যাব টাইমেও নিতে পারি আমরা, যে আমার তো 3:30 থেকে ল্যাব থাকে, সেটা আমরা স্যার এটা এটাই করে করা বোঝা যায় যাবে স্যার। স্যার, মাঝখানে গ্যাপও থাকবে আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবার লাস্ট উইকের মঙ্গলবারে সবার ভাইবা হবে, আমি বি সেকশনের পুরোটা ভাইবা হবে। আমি শিডিউলটা একটু বলে দিব, কিন্তু শিডিউলটা 12:30 থেকে 5টা এর মধ্যে হবে আর কি। ধরো ঠিক আছে, হয়তো আমরা 3:30 থেকে শুরু না করে একটু আগে থেকে শুরু করলাম, জাস্ট আমরা শুধু লাঞ্চের জন্য আধা ঘন্টা ব্রেক দিলাম, তারপর আবার 2:30 বা 3টা থেকে আমরা শুরু করলাম। আমি শিডিউলটা দিয়ে দিব, তবে সবাই মানসিকভাবে এটা যেন থাকে যে আমরা মঙ্গলবারে তাহলে পুরো সেকশনেরই ভাইবা হবে। আর যদি মাহতাব স্যারের কোনো ইস্যু না থাকে ওই মঙ্গলবারে, তাহলে হয়তো আমরা সিরিয়ালে যেতে পারি, আগে B1 এর হলো পরে B2 হলো। আর যদি মাহতাব স্যারের থাকে তাহলে আমরা আগে B2 নিব পরে B1 এর নিব। তাহলে আমরা নেক্সট তো আবার দেখা হচ্ছে, তোমরা আজকে স্যারের সাথে কথা বললেও বুঝতে পারবা যে কি হচ্ছে না হচ্ছে। আমরা মনে হয় নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। আর B2 তো কোনো ইস্যু না থাকলে B2 লিভ নিতে পারে। B1 যদি কিছু বলতে চাও বলতে পারো ল্যাব নিয়ে, যে আজকে তাহলে ল্যাবে আমাদের বসার দরকার আছে কিনা। আমার কথা হচ্ছে সেটাই, যদি তোমাদের কোশ্চেন থেকে থাকে আমার কাছে তাহলে আমরা বুঝতে পারি আর কি। আর যদি মনে করো না স্যার মোটামুটি আমরা বুঝে গেছি, জেনে গেছি, আর কিছু জানার দরকার নাই, অন্তত ক্লাসে গিয়ে আসলে আপনার কাছে আমাদের কোনো কোশ্চেন নাই, তাহলে তো আর আমরা ক্লাস নিয়ে লাভ নেই আর কি, সেজন্য বলতেছি। তো তোমাদের স্যার লাগলে আমি আমাদের আসবো। সেটআপ টেস্ট সামনের মঙ্গলবার হবে। হ্যাঁ সামনে মঙ্গলবার হবে, কারণ পরে মঙ্গলবারে তো আবার ইয়ে থাকবে, জি স্যার। ভাইবা থাকতেছে। স্যার ওই আমাদের কুইজ হবে কবে স্যার, সেদিনকেই? না সেদিনই কুইজ হবে না, রিটেন কুইজটা আমরা পরের উইকে কোনো একটা দিন দেখে শুনে নিয়ে নিব, আমরা কথা বলে নিব যে কবে নেওয়া যায় তোমাদের সুযোগ সুবিধা মতো। ও আচ্ছা স্যার। থিওরির ভাইবাটা স্যার কবে স্যার? থিওরি ভাইবা তো মঙ্গলবারে কথা হলো, মানে এই সামনের মঙ্গলবারে না পরের মঙ্গলবারে। স্যার হ্যাঁ স্যার আমাদের স্যার ভাইবাটা স্যার মানে কি টাইপের কোশ্চেন করতে পারেন স্যার, একটা ধারণা দিলে স্যার ভালো। কিসের 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 মানে থিওরি স্যার নাম স্যার আমাদের ভাইবা, হ্যাঁ স্যার থিওরির ভাইবা স্যার। থিওরি ভাইবা। আচ্ছা থিওরি ভাইবা যে কি ধরবো এটা তো আমি জানি না, ভাইবার তো আসলে কোনো সিলেবাস নাই। না স্যার মানে কি টাইপের স্যার, মানে কোনো কিছু কি স্যার আমাদেরকে মানে এক্সপ্লেন করতে বলবেন নাকি স্যার এক কথায় প্রকাশের মতো স্যার, এই আর কি? ব্যাখ্যা করা কোশ্চেন হয়তো কমই আসবে। হ্যাঁ ওই যে যেমন আমরা ধরো যেসব কথাবার্তা আলোচনা করে আসি ওইসব জিনিসই হয়তো হতে পারে, যে তোমাকে জিজ্ঞেস করা হলো যে পিমস ভালো না এনমস ভালো, হ্যাঁ তুমি হয়তো বললা যে স্যার এনমস ভালো, তো আমি তো নিশ্চয়ই এরপরে তোমাকে জিজ্ঞেস করবো যে এনমস কেন ভালো বলতেছো তুমি, তাই না? তোমাকে একটা সার্কিট ডিজাইন করতে বলা হলো, যে ধরো তোমাকে একটা কোন একটা সার্কিটের নাম বললাম, যে তোমাকে একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে বলা হলো, তুমি কি শুধু এনমস দিয়ে করবা, পিমস দিয়ে করবা, না সিমস দিয়ে করবা? তো তুমি যেটাই অ্যান্সার দাও না কেন সেটা আমি ব্যাখ্যা চাবো। যে ধরো তুমি বললাম আমি পিমস দিয়ে করবো স্যার শুধু, আমি তো তোমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবো যে খালি শুধুমাত্র পিমস দিয়ে কেন করতে চাচ্ছ, এরকম আর কি। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, স্যার। এই আর থিওরির নিয়ে ভাইবা নিয়ে না হয় আমরা একদিন কথা বলা যাবে সামনে, ক্লাস টেস্টের পরে না হয় আমরা আবার একটু জিজ্ঞেস করো যদি তোমাদের কিছু জানার থাকে। বা ধরো মিডের পরে যেগুলো আমরা করলাম ম্যাক্সিমাম তো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, এখান থেকে হয়তো ভাই খুব বেশি কোশ্চেন আসবে না বা জিজ্ঞেস করার মতো কিছু নাই। সো মিডের জিজ্ঞেস করার থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? তাহলে আজকে ল্যাব কি হচ্ছে? B1 না স্যার তার দরকার নেই স্যার দরকার নেই স্যার আজকে। ওকে দরকার নাই। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন কোশ্চেন থাকে আমাকে যোগাযোগ করতে পারো, মেল করতে পারো, ফোন দিতে পারো, অথবা নেক্সট কোনো ক্লাসে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? ক্লাসের পরে।
জি স্যার। ঠিক আছে তাহলে আজকে থ্যাংক ইউ। আসসালামু স্যার আলাইকুম। হ্যাঁ 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 বলো। ল্যাবে যে মানে ল্যাবে তো মানে সেট আপ করতে দেবেন নাকি ল্যাবেরও বাইরে? স্যার আমি আসলে লাস্ট ক্লাস করি নাই তো লাস্ট ক্লাস করো নাই? স্যার ল্যাব করি না স্যার। মানে মানে লাস্ট ল্যাবটা করো নাই তাই বলতেছো? লাস্ট লেভেল যেটা ওই যে মাল্টিপ্লেক্স যেটাতে করতেছি স্যার এটা তো। তোমার কোশ্চেনটা না আমি ক্লিয়ার না, আসলে তুমি কি বলতে চাচ্ছ? স্যার আমি হচ্ছে মানে লাস্ট দুইটা ল্যাবই আমি ভালো মতো করতে পারি। করতে পারো না? হ্যাঁ আমি আমার কিভাবে প্রবলেম হেল্প ছিল করতে পারি তোমাকে? স্যার এটা তো স্যার আমি বলছিলাম তো আপনার কাছে ভিডিও দেখে ট্রাই করবো। ও ল্যাব রিপোর্ট জমা দিতে চাও? স্যার তুমি কিন্তু কালকে কালকে না বৃহস্পতিবারে 11টা থেকে না 2টা থেকে, বৃহস্পতিবারে 2টা থেকে এ সেকশনের ল্যাব আছে, মানে লাস্ট ল্যাবটা হবে ওদের, ওই ল্যাবটা বাকি আছে। মাল্টিপ্লেক্সারে যেটা পড়াইতেন না না মাল্টিপ্লায়ার সার্কিট, যেটা মাল্টিপ্লেক্স ও মাল্টিপ্লেক্স জি স্যার ওটাই। ওটা কিন্তু ওদের করাবো, তুমি চাইলে জয়েন করতে পারো। স্যার এই তো ওই যে ল্যাবে যেটা বলছিলেন স্যার শুধু সেটআপ করতে দিন হ্যাঁ 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 ভাইবা তো নাই। হ্যাঁ। আর তুমি চিন্তা করতেছো যে ওই ল্যাবটা আমি করি নাই, ওখান থেকে যদি আমাকে করতে দেয় আমি পারবো না, ব্যাপারটা কিরকম? জি স্যার জি স্যার। না তুমি তো আবার উল্টা কোশ্চেন করতেছো যে স্যার আমি তো ভিডিও দেখে ল্যাব রিপোর্ট লিখতে পারি, তাহলে ভিডিও দেখে যদি ল্যাব রিপোর্ট লিখতে পারো তাহলে ভিডিও দেখে এক্সপেরিমেন্ট তো করতে পারার কথা। স্যার তাও অনেক কোশ্চেন থাকে না স্যার। না এরকম হবে না যে তুমি এই দুটা করো নাই বলে তোমাকে এই দুটা থেকে বাদ দিয়ে দিব, এরকম সুবিধা তো না না দেওয়া স্যার সম্ভব আমি না। আমি স্যার আমি করবো তার জন্য জিজ্ঞেস করছি। তুমি কি ল্যাব করতে চাও তাই বললা নাকি? জি স্যার। তাহলে তুমি বিসি এ সেকশনের সাথে করো, একটা তো করতে পারবা। আর তার আগের ল্যাবে তো কিছু করাই নেই মনে হয়, ওই ওই সার্কিটটা যেটা অর্ধেক করানো হয়েছিল সেটাই গতদিন কমপ্লিট করা হয়েছে। তো তুমি এই ক্লাসটা করলে দুটো ক্লাসের কাজই হয়ে যাবে আসলে। বুঝতে পারছো? আর কারো কিছু কি বলার আছে? স্যার বাকিরা লিভ নিলে একটু কথা ছিল স্যার আপনার সাথে। হ্যাঁ বাকিরা লিভ নাও, যদি কারো কোনো ইস্যু না থাকে লিভ নিয়ে নাও।